তো যেটা বলতেছিলাম যে মানে এই দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি সাইড করেসপন্ডিং সাইডগুলা প্রপোর্শনাল হয় মানে রেশিও সেম থাকে তাই না দেখো AB এর করেসপন্ডিং সাইড PQ AB PQ RB এটার করেসপন্ডিং সাইড RQ RB RQ তো এইভাবে চাইলে আমরা এই সাইডের জন্য লিখতে পারি তাহলে ওটা আমাদের বিষয় না সো ক্লিয়ার এটার आंसर বুঝতে পারছো মারিয়া জি স্যার ওকে তারপর কোনটা স্যার তারপরে নেক্সট এমসিকিউটা স্যার এখানে অপশনগুলো তিনটা অপশনই কারেক্ট বাট আমরা একটা অপশন দিছি কেন লাইক from which rest one condition of the following is very essential in reference to falling body falling from rest velocity is proportional to time air is essential distance is proportional to the square of the time আচ্ছা আমরা যে falling bodies এর ল গুলা কনসিডার করি না ঠিক আছে পরে কি হবে মানে এইটা পরে বলবো বাট আমরা যে ল গুলা ডেভেলপ করি সেটার জন্য কিছু কন্ডিশন আছে যে জিনিসটা এরকম হইতে হবে সেই কন্ডিশনগুলো কি কি ফার্স্ট অফ অল স্টার্টিং ফ্রম রেস্ট আমরা কিন্তু প্রত্যেকটা শুরুতেই বলে দিই স্টার্টিং ফ্রম রেস্ট তারপরে সেকেন্ড আরেকটা বলে দিই যে ফ্রিলি ফলিং ফ্রিলি তার মানে এয়ার রেজিস্ট্যান্স আছে এটা কনসিডার করা যাবে না এই জিনিসগুলা এসেনশিয়াল আর ফার্স্ট ল এর কথা যদি বলি তাহলে আরো একটা জিনিস এসেনশিয়াল এটা হচ্ছে ফলিং ফ্রম দ্য সেম হাইট বিকজ ওখানে মোর দ্যান ওয়ান অবজেক্টের কথা বলি সেকেন্ড আর থার্ড ল ইট ইজ ফর আ সিঙ্গেল অবজেক্ট যে এই অবজেক্টের ভেলোসিটি টাইমের সাথে প্রপোর্শনাল বাট ফার্স্ট যে লটা সেখানে আমরা বলি কয়েকটা অবজেক্ট যদি আমরা একসাথে ছেড়ে দিই তাহলে সেটা একসাথে মাটিতে এসে পড়বে তো একটা অবজেক্ট দিয়ে এই লটা কনসিডার করা যাবে না মোর দ্যান ওয়ান অবজেক্ট থাকতে হবে তো সবগুলো অবজেক্ট সেম হাইট থেকে হইতে হবে তো এই জিনিসগুলো এসেনশিয়াল অথবা নেসেসারি অথবা রিকোয়ার্ড যদি তুমি লগুলো প্রুফ করতে চাও এই বুঝতে পারছো এরপরে যেগুলো আছে না ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু টাইম এটা মানে প্রোডাক্ট এটা এসেনশিয়াল না মনে করো তুমি একটা কিছু জিনিস বানাইতে চাও একটা জিনিস কুক করতে চাও ওইটার জন্য কি কি লাগবে আমি তোমাকে সেটা জিজ্ঞেস করলাম মনে করো তুমি একটা কেক বানাইতে চাও এটার জন্য তোমার পানি লাগবে চিনি লাগবে এগুলো এসেনশিয়াল তুমি যদি বলো কেক বানাইতে আমার কেক লাগবে কেক এসেনশিয়াল না কেক হচ্ছে প্রোডাক্ট তো ঠিক একইভাবে এই যে তুমি যেটা বললা যে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু টাইম এটা কারেক্ট বাট এটা এখানে এসেনশিয়াল নয় ফলিং বডির জন্য এটা মানে জিনিসটাকে বুঝাতে পারতেছি যে কিছু জিনিস কনসিডার করে আমরা এই জিনিসটা পাই বুঝছি ওকে তারপরে যেটা আছে 168 168 তুমি একটার পর একটা বলতে থাকো ওকে আমি বারবার ফোন করলে ফোন আউট হয়ে যাচ্ছে আচ্ছা স্যার 168 না which graph indicates the law of falling body আমরা জানি ভেলোসিটি হবে না অপশন টাইম এখানে आंसर ভুল দিছো তো হ্যাঁ ডি হবে রাইট স্ট্রেট লাইন বাট স্যার সিটা কখন হবে সিটা কখন হবে সিটা অ্যাকচুয়ালি এই এক মিনিট না ঠিকই তো আছে সি সি কখন হবে সি তো হবে না সি তো ফলিং বডিজের জন্য হবে না ওকে স্যার ওকে এটা ডি হবে যে তারপরে কত 181 which figure below does represent the motion of an object thrown opposite to gravitation gravitation এর অপোজিট একটা বডিকে যদি তুমি থ্রো করো the velocity will be decreasing velocity will হ্যাঁ স্যার তাহলে आंसर হবে বাট ওখানে দেখেন ডি বাট ওখানে ডি দিছে রাইট হ্যাঁ হ্যাঁ ভুল দিছে তারপর তোমার কাছে লেখা আছে না পেপারটা সামনে রাখো আর আমাকে একটা একটা বলতে থাকো 186 186 yes A E B C okay in the above incidents A is static with respect to D স্যার নাম্বার 3 অপশনটা দেখেন একটু হ্যাঁ নাম্বার 3 অপশনটা দেখেন নাম্বার 3 the velocity of C is maximum with respect to D correct কারণ দুইটা অপোজিট দিকে যাচ্ছে তোমাকে এখানে যেগুলো বের করতে হবে সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বাট স্যার একটা তো আমরা পজিটিভ ধরবো আর একটা তো নেগেটিভ ধরবো রাইট তো সিটা যদি আমি নেগেটিভ করি ডিটা যদি পজিটিভ ধরি অফ কোর্স ডি লেস হচ্ছে v1 v2 ওকে এখন মনে করো তুমি আমাকে কি বললা যে সি আর ডি একটা কনসিডার করতে ওকে সি এর জন্য আমি যদি vc কনসিডার করি তাহলে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ধরে নিলাম সি যে দিকে যাচ্ছে সেটা পজিটিভ এরপরে আমরা ধরে নিব ডি যে দিকে যাচ্ছে সেটা নেগেটিভ তাহলে এটা হবে -2 মিটার পার সেকেন্ড সো হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি
2 minus -2, that will be +4. তুমি বলে রিলেটিভ ভেলোসিটির এই জিনিসটা জানো না? হ্যাঁ স্যার, জানতাম না। ঠিক আছে, এখানে আবার এইভাবেও বুঝতে পারো কোন দুইটা অবজেক্ট সবচেয়ে বেশি ডিসটেন্স কভার করতেছে উইদিন 1 সেকেন্ড, মানে সবচেয়ে বেশি ডিসটেন্স অ্যাপার্ট হচ্ছে। যেমন সি এদিকে যাচ্ছে 2 মিটার উইদিন 1 সেকেন্ড, বি এদিকে যাচ্ছে উইদিন 1 সেকেন্ড, তাহলে এই 1 সেকেন্ডে এদের মাঝখানে ডিসটেন্স যেটা ক্রিয়েট হচ্ছে সেটা 4। তার মানে the relative velocity 4 মিটার পার সেকেন্ড, তার মানে এভরি সেকেন্ড ওরা 4 মিটার 4 মিটার 4 মিটার করে অ্যাপার্ট হবে। এটাই এখানে ও বলতে চাচ্ছে। কি বলছে বুঝতে পারছো? তাহলে সি এর ম্যাক্সিমাম কেন? সি ম্যাক্সিমাম কেন? সি ম্যাক্সিমাম কেন দেখো তো, বি আর ডি এদের মাঝখানে ডিসটেন্সটা কতটুকু বাড়তেছে? বি হচ্ছে স্ট্যাটিক, ডি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, so the distance between B and D, it is increasing by 2 meter, 2 meter, because within 1 second the D crosses 1 meter, B doesn't go anywhere, right? So B থেকে D এর distance এখন যতটুকু 1 সেকেন্ড পরে তার থেকে 2 মিটার বেশি হবে, so the distance is increasing by 2 meter per second, so the relative velocity between them is 2 meter per second. বুঝতে পারছো? আমি অন্যগুলোর জন্য বের করে দেখাই। এটা তো বের করে দেখালাম রিলেটিভ ভেলোসিটি বিটুইন সিডি। তুমি যদি আমাকে বলো স্যার রিলেটিভ ভেলোসিটি বিটুইন বিডি বের করেন, তাইলে আমি তোমাকে বলবো ডি এর যে ভেলোসিটি সেটাকে মনে করো, আচ্ছা আমরা এইখানে তাই ধরি, ঠিক আছে, সি যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ, আর বি যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ। তো এটা ডি, এটা সি, আর এটা হচ্ছে আমাদের বি। তো ডি এর ভেলোসিটি কত? v ইকুয়াল টু vt ইকুয়াল টু 2 না -2 মিটার পার সেকেন্ড। তো তাইলে আমরা এবার একটু এখানে বসাই vb মাইনাস vt। তো তাইলে vb এটা 0 মাইনাস d কত? -2, তাইলে এটা হবে অ্যাকচুয়ালি 2, সো দা রিলেটিভ ভেলোসিটি বিটুইন देम ইজ 2। আবার তুমি বলতে পারো স্যার আপনি দেখি vad বের করেন, va মাইনাস vd। মজার জিনিস হচ্ছে a আর d দুটোটা সেম দিকে রানি with the same velocity, so ওরা একজন আরেকজনের সাপেক্ষে অ্যাকচুয়ালি স্ট্যাটিক। এই জিনিসটা আমি জানি না তোমরা বুঝতে পারো কিনা। এরা they are like two passengers sitting face to face in a train compartment, okay, both of them are going in the same direction at the same velocity, so they are static at rest with respect to each other, so their relative velocity will be zero. How? Let us see. So va কত? -2, যেহেতু in the direction -2 ধরছি, তাহলে আমরা দেখি dA it is -2 মাইনাস vd কত? সেটাও -2, তাহলে -2 + 2 0। এখন তুমি আমাকে বলো কোথায় ম্যাক্সিমাম? b rb cd আর হচ্ছে rb bd, আর এটা হচ্ছে rb ad, which one is maximum? সিডি। ঠিক আছে, এটা কিন্তু কমন সেন্স দিয়ে বুঝে ফেলতে হবে, এত ক্যালকুলেশন করার টোটাল টাইম পাবা না। তোমার দেখতে হবে কারা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে উইথ ম্যাক্সিমাম ভেলোসিটি। যারা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে তারাই একজন থেকে আরেকজন বেশি দূরে দূরে চলে যাচ্ছে এক সেকেন্ডে। যারা একই ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে ভেলোসিটি ডিফারেন্স থাকলেও তাদের মধ্যে ডিসটেন্সটা আসলে এত র‍্যাপিডলি চেঞ্জ হবে না। কিন্তু যারা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে তাদের মধ্যে ডিসটেন্সটা কিন্তু এভরি সেকেন্ড খুব র‍্যাপিডলি ইনক্রিজ হবে। এটা কি বুঝতে পারো? স্যার বুঝছি এখন। ওকে, তারপর 192 স্যার এখানে কোশ্চেনটা একটু আমার লাগে একটু কনফিউজিং। What is the distance traveled by the car at 10th second in meter? স্যার 10 সেকেন্ড মানে ওই 10 সেকেন্ডে আমাদের ভাগ করতে হবে, সো ওটা অ্যানসার তো 38 হবে, বাট এখানে তো ওরা দিছে 200 এ তো 10 সেকেন্ডে পুরো ডিসটেন্স কভার করবে, রাইট? ভুল এক্স্যাক্টলি। ওকে, বাস ঠিক আছে, s10 এর ভ্যালু কত আসে? 200। s9 আসে মানে 162, आंसर 38 হবে। তারপর স্যার 194 আর 195 স্যার এখানে না এই টপিকগুলো আমার লাগে আপনি আমাদেরকে শিখান নাই, এখানে স্ক্রু সামথিং স্কেল এই টপিকগুলো শিখাই নাই না, ফার্স্ট চ্যাপ্টারে এগুলো। ও আচ্ছা, এইটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে। তোমাদের তো এখনো কোনো প্র্যাকটিক্যাল করায়নি না? না, এই সামার ভ্যাকেশনে করোনা করেছিল, বাট সামার ভ্যাকেশনে তো ক্লাসই হলো না স্কুলে। ওখানে আমাদের একটা
এক্সপেরিমেন্ট আছে যেটা নাম হচ্ছে স্ল্যান্টিং প্ল্যাঙ্ক, ওইটা পড়ানোর সময় জেনারেলি এই জিনিসটা চলে আসে। এটা তোমরা আগের ব্যাচের কারোর সাথে যদি একটু কথা বলো তাইলেও মানে বুঝতে পারবে, ঠিক আছে? ওখানে আমরা কি করি, এই যে কিভাবে দেখানো যায়, মনে করো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে? একটা প্ল্যাঙ্ক থাকে, প্ল্যাঙ্ক তক্তার মতো, এইটাকে আমরা এইদিকে কোনো কিছু একটার সাথে এইভাবে হেলান দিয়ে রাখি, মানে এটা এরকম ভাবে থাকে। তো এইটা কি করি, বিভিন্ন স্লোপে রাখি, কখনো আমরা এটা একটু বেশি শোয়ায় রাখি, আর একটু শোয়ায় রাখি, কখনো বেশি খাড়া রাখি। তো এই যে ডিফারেন্স স্লোপের জন্য আমরা কি করি জানো, এই এখানে উপরে একটা মার্বেল এখানে ধরি, ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার সময় আমরা স্টপ ওয়াচটা অন করে দিই, এবং এটা নিচে গিয়ে যখন টাক করে পানি খায় তখন এবার আমরা স্টপ ওয়াচটা অফ করি। তো এখান থেকে আমরা কি কি পাইলাম, ফার্স্ট অফ অল প্ল্যাঙ্কের লেন্থ কতটুকু সেটা আমি কিন্তু জানি, তাহলে ডিসটেন্স আমি জানি, টাইমও আমি জানি, তাইলে এটার ভেলোসিটিকে আমি ক্যালকুলেট করতে পারবো। জি স্যার। তো এইভাবে আর কি আসলে জিনিসটা। তো যাই হোক, এটা আসলে আচ্ছা দেখি এখন কিভাবে করানো যায়। If a student of class 10 reduce and increase the height of the wood, এই যে মানে এভাবে রাখলে হাইট কম, এভাবে যত খাড়া করবা হাইট তত বাড়তে থাকবে। wood of length 1.5 মিটার, আচ্ছা যে এই যে জিনিসটা আমরা ইউজ করব না এইভাবে করার জন্য, ওইটা এখানে 1.5 মিটার লং। He would determine the time of 0.3 second and 0.2 second of falling marble by helping a stopwatch, তার মানে স্টপওয়াচ ছেড়ে দিয়ে ও দেখলো কি একবার এটার নিচে পড়তে 0.3 সেকেন্ড টাইম লাগে, আর একবার 0.2 সেকেন্ড। Again he is taking slide calipers and screw gauge, so 20 vernier scale divisions are equal to 19 millimeter। আচ্ছা এটা তো এখন আসলে গজের এটাও এগুলো আসলে সব এক্সপেরিমেন্ট রিলেটেড। তোমরা এই যে স্ক্রু গজ আর ভার্নিয়ার ক্যালিপার এগুলা আসলে আমরা এক্সপেরিমেন্ট করব, সো বেটার এগুলা তখনের জন্য থাক, কারণ এখন বললেও আসলে বুঝবা না। তোমার ভার্নিয়ার ক্যালিপার স্ক্রু গজ এগুলো আসলে করে দেখাইতে হবে আমাকে, ঠিক আছে? এগুলো ইনশাআল্লাহ যদি স্কুল খুলে তাহলে দেখাবো, ওকে? মনে রাখিও, বুঝে যাবে, এগুলা সমস্যা হবে না, এক্সপেরিমেন্ট করলেই হয়ে যাবে। এটা ছাড়া আর আছে এখানে? না স্যার, শেষ। না স্যার। মারিয়ার পরে কাটটা জানি ছিল। স্যার মারিয়াটা কভার হওয়ার সঙ্গে সঙ্গে সবারটা হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ তাই নাকি? জি স্যার। 126 আমি ইয়াসমিন দেখতেছি মেসেজ করছে 126 টা ইয়াসমিনের প্রবলেম কভার হয় নাই, বাকিগুলি কভার হয়ে গেছে, আমার আর নিশার কভার হয়ে গেছে। এটা কোম্পানি তো খুবই ভালো। 126 কি ধরে হয়? If a car is moving with non-uniform speed and it travels 200 km in 5 hours, what will be its average speed? এটা খুব ইজি, 40 km/h। এটা আসলে আমাদের নরমাল যে জার্নি ওইটার সাথে কম্পেয়ার করব, ওকে? ইয়াসমিন খেয়াল করো, ওকে? আসো তুমি না ভাই, ও তো এখানে নাই, কি আজব, ও কোথায় গেল? ও জয়েন করেনি স্যার, আজকে মেবি জয়েনই করেনি, ওর কথা শোনা যায় না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আমরা নরমাল যে জার্নিটা করি, মনে করো আমি বাসা থেকে স্কুলে যাচ্ছি, আমি গাড়ি কখনো জোরে চালাই কখনো আস্তে চালাই, দ্যাট মিন্স আমার ভেলোসিটি নন ইউনিফর্ম। বাট আমি যদি আমার টোটাল জার্নির এভারেজ স্পিড ক্যালকুলেট করতে বলি, সব সময় এটা সেমই থাকবে, সেটা কি? দ্য টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম টেকেন। ওকে, এই ফর্মুলাটা সবসময় সেম থাকবে। এখন টাইমের উপর কতটুকু টাইম লাগছে এটা ডিপেন্ড করে আমার এভারেজ ভেলোসিটি বা এভারেজ স্পিড এটা ক্যালকুলেট করবা। কোন বাসা থেকে স্কুলের ডিসটেন্স তো সেম, ধরে নিলাম ইটস 20 কিলোমিটার, ঠিক আছে? এখন যাইতে কোনোদিন 10 মিনিট সময় লাগে, কোনোদিন 20 মিনিট সময় লাগে, তো এটার উপর ডিপেন্ড করবে আমার এভারেজ স্পিড কোন দিন কত, ঠিক আছে? সো সেটা সব সময় কিভাবে? ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম, দ্যাট ইজ এভারেজ ভেলোসিটি। ওকে, সব সময় এভারেজ ভেলোসিটি ফর্মুলা এটাই থাকে। আর কোনটা আছে? 135 এটা ডিসকাস করছি। 147 এটা ডিসকাস করি না। 147 এ কি বলতে চায়? The distance between the initial and final position of a body is the magnitude of its displacement. True. The distance between initial and final position, the distance between them, it is the magnitude of the displacement. Correct. তারপর বলছে the change of position of an object in a definite direction. এটা কি? The change of position of an object in a definite direction.
সেটা কি, ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট কি, এটা কিছুই বলেনি। এইগুলো দেখলে না আই থিংক এটা কমপ্লিট না স্যার, এই যে অপশনটা কমপ্লিট কমপ্লিট না। না। The direction of displacement of a body is towards its final position from initial position. True. একটা বডি যদি এখান থেকে, এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু করে ও এখানে গেল, তাইলে ডিসপ্লেসমেন্টের যে ভ্যালু সেটা হবে the distance between these 2 points, আর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন from starting point towards final point। এগুলো আমরা বুঝি। ওকে, আচ্ছা, তো এখন আমরা ফোর্স শুরু করতে পারি নাকি? জি স্যার। মাথা ব্যথা হয়ে গেছে, ব্যথা ব্যথা। ফোর্সের ক্রিয়েটিভ হচ্ছে 6D। Which object will reach the ground earlier? Effective force on M1 is 0.78 and effective force on M2 is 0.039. These two objects are released at the same time. Okay, which object will reach the ground earlier? Analyze it with logic. আচ্ছা, এদের মাটিতে যদি পড়তে হয় তাহলে এখানে বলছে ইফেক্টিভ ফোর্স, তার মানে হচ্ছে যে গ্র্যাভিটি আবার যে এয়ার রেজিস্ট্যান্স দুটোটা মিলে প্লাস মাইনাস করে কতটুকু ফোর্স ইফেক্টিভ আছে। ওকে, বের করা যাবে। which আমাদের টাইম বের করতে হবে টি, যার জন্য টি এর ভ্যালু কম হবে সে আগে গ্রাউন্ডে এসে পৌঁছাবে। তো আমরা জানি একটা দুটোটা বডি 50 মিটার হাইটে আছে, তাই না? তো গ্রাউন্ডে এসে পৌঁছাইতে হলে দুটোটাকে 50 মিটার ডিসটেন্স কভার করতে হবে। তো তাইলে s equal to আমরা লিখতে পারি ut plus half gt square, it is a falling body। তো আচ্ছা, না, এখানে acceleration due to gravity এটা ইউজ করা যাবে না, বি ভেরি কেয়ারফুল। কেন? কারণ এটার উপরে শুধু যদি গ্র্যাভিটি কাজ করে তাইলে আমরা acceleration due to gravity ইউজ করতে পারবো। বাট যেহেতু এখানে আমরা কনসিডার করতেছি যে এটার উপরে অন্য আরেকটা ফোর্স আছে, যে দুটো ফোর্স মিলে ইফেক্টিভ ফোর্স আরেকটা বের হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের acceleration এখানে জি ইউজ করা যাবে না, অন্য আরেকটা কিছু। এখন এই acceleration-টা কত সেটা চাইলে অবশ্য আমরা বের করে নিতে পারবো। it equal to ma on the first body the effective force is 0.078 is equal to mass of that body is 10 kg, so the acceleration that will be created 10 দিয়ে ডিভাইড করে দিলে 0.0078 meter per second square। okay, so s, that is the height, that is 50, initial velocity ওটাকে কি আমরা রেস্টের থেকে ছেড়ে দিচ্ছি না, আর রিলিজড যখন রিলিজ করবা রেস্টের থেকে রিলিজ করবা, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস হাফ a, এর ভ্যালু দেয়া আছে বসাবা, আর t স্কয়ার, সো অনলি আননোন ইজ t, সো এখান থেকে t এর ভ্যালু বের করবা। তো এই ফার্স্ট অবজেক্টের জন্য যেভাবে তোমরা t বের করছো সেকেন্ড অবজেক্টের জন্য t বের করবা, দুটোটা কম্পেয়ার করে দেখবা যে কোনটা আগে এসে পড়বে। পারবা? জি স্যার। জি স্যার। কনসেপ্টটা বুঝছো তো না? ওকে, তারপর 10c, 10c, এই যে 10c এখানে রিলেটিভ ভেলোসিটির এই জিনিসটা শিখতে হয়, ঠিক আছে? এটা এখানে at what time the car p and q will meet together, এই জায়গায় রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা ইউজ হয়। আমি ভাবতেছিলাম যে এরকম একটা ক্রিয়েটিভ আছে, সেই ক্রিয়েটিভটা তোমাকে করানো হয়নি, এটাও যে ইমরান ইয়াসমিন ওদেরকে করানো হয়েছে। তো এখানে দেখো অবজেক্ট দুইটা একটা একটা দিকে যাচ্ছে, তাই না? না স্যার, আমাদেরকে করা হয়নি। তোমরা এই পিডিএফ সলভ করছো না আগে? না স্যার, ফোর্সের সাথে এমসিকিউ করা হয়েছে, ক্রিয়েটিভ সলভ করা হয়নি। এগুলো ক্রিয়েটিভ সলভ করো নাই? কি মারাত্মক! হায় হায়। না স্যার, ফোর্সের ক্রিয়েটিভ, ফোর্স, মোশন, ওয়েভ পাওয়ার, এগুলি ফার্স্টের সাইডগুলি ক্রিয়েটিভ সলভ করা হয়নি আমাদের। আচ্ছা, জানি না এটা কিভাবে মাথা থেকে ছুটে গেল। এই কারণে তোমাদেরকে বলছিলাম যে কোন সাবজেক্টের কোনটা কোনটা ক্রিয়েটিভ এরকম পিডিএফ থেকে সলভ করা হয়েছে সেগুলোর একটা লিস্ট আমাকে পাঠাতে, তাইলে বাকিগুলো তোমাদেরকে আমি দিতে পারতাম, তোমরা আমাকে পাঠাও নাই।
ওকে, এদের মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে ইমরানা, তুমি এটা একটু দায়িত্ব নিয়ে করে আমাকে পাঠাবো। ওকে ওকে স্যার। অন্য সবাইকে সরি, আমি আসলে একটু টিউশনের কথা বলে ফেলতেছি ওর সাথে। যাই হোক, আমরা এদিকে কনসেন্ট্রেট করি। তো এখানে আমাদের এখন কথা হচ্ছে কখন পি আর কিউ মিট করবে। তো এটার জন্য আমাদের যে ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে s = vt। মেইন কোশ্চেন হচ্ছে ডিসটেন্স কত সেটা আমরা জানি, টাইম কত লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে, কিন্তু এই ভিটা কত, এই ভিটা বের করতে হবে। সেই ভিটাই হচ্ছে এখানে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি, এই রিলেটিভ ভেলোসিটিটা বের করার ফর্মুলা আমি তোমাদেরকে বলছি v1 - v2। তো তোমরা যদি v1 এটাকে ধরো তাহলে v2 এটা হবে 10। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে অলরেডি ডাইরেকশন দেখানো আছে, তাই আমি মাইনাসটা দেইনি। কিন্তু এখানে যখন বসাবা তখন তোমার এই মাইনাসটা দিতে হবে। 12 এটা ফর্মুলার মাইনাস, দেন v2 দ্যাট ইজ -10, সো 22 মিটার পার সেকেন্ড। এখন এই যে রিলেটিভ ভেলোসিটি 22 মিটার পার সেকেন্ড, সেটা আমরা পিকচারের দিকে তাকাইলেও বুঝতে পারতে হবে আমাদেরকে। আমাদের এটা ক্যাপেবল হইতে হবে যে আমরা পিকচারের দিকে তাকাই বলে দিতে পারবো। কিভাবে আমি তোমাকে বলি, 1 সেকেন্ডে এই বডিটা পি বডিটা কতটুকু সামনে যাবে, কেউ আমাকে বলতে পারবা? 1 সেকেন্ডে 12 মিটার। 12 মিটার, সেটাই তো এখানে বলা আছে না, 12 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে এটা যাবে 12 মিটার। ওই 1 সেকেন্ডে কিউ বডিটা কি বসে থাকবে? ওই দিকে 10 মিটার কভার করে ফেলবে না, যেহেতু ওর ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তার মানে উইদিন 1 সেকেন্ড এদের মাঝখানে ডিসটেন্সটা এদিক থেকে 12 কমতেছে, ওই দিক থেকে 10 কমতেছে। টোটাল কতটুকু কমে গেল ওদের ডিসটেন্স, মাঝখানে ডিসটেন্সটা? 22। 22। এই জিনিসটা কি তোমরা ফিল করতে পারো? যে মানে 1 সেকেন্ডে ওদের মাঝখানে ডিসটেন্সটা কমে গেল 22 মিটার। তার মানে 1 সেকেন্ডে মাঝখানে ডিসটেন্স কত করবে? 22 মিটার। পরের 1 সেকেন্ডে ও আরো 12 মিটার যাবে এবং সেই 1 সেকেন্ডে ও আরো 10 মিটার আসবে, আরো 22 মিটার ডিসটেন্স কমে গেল। তার মানে এইভাবে এভরি সেকেন্ডে 22 মিটার করে ডিসটেন্সটা কমতে থাকবে। সেই জিনিসটাই আসলে আমরা এখানে বের করছি। রিলেটিভ ভেলোসিটির সিগনিফিকেন্সটা এখানে। এই যে এখানে যে ভেলোসিটিটা পাইছি, তো তাহলে এভরি সেকেন্ড যদি 22 মিটার করে কভার করো, তোমার 1.10 কিলোমিটার কভার করতে কতটুকু সময় লাগবে, এটাই আমাদেরকে বের করতে হবে। তো সেটাই আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। ডিসটেন্স এটা কিলোমিটারে আছে, এটাকে মিটারে নিতে হবে। 1000 দিয়ে মাল্টিপ্লাই করো, 123.100 ইজ ইকুয়াল টু ভেলোসিটি কত? 22 ইনটু টাইম হচ্ছে t। তাহলে 22 এদিকে চলে আসবে, 1100 ডিভাইডেড বাই 22 ইজ ইকুয়াল টু t। t ইজ ইকুয়াল টু এটাকে যদি ডিভাইড করলে 5 হয়, আর একটা 0 বাকি, সো 50 সেকেন্ড। তার মানে 50 সেকেন্ড পরে দে উইল মিট। এবং এখন আমি চাই তোমরা একটা জিনিস বাসায় সলভ করবা। আমি খালি এখানে সামান্য একটা চেঞ্জ করব, সেটা কি জানো? ডাইরেকশন চেঞ্জ। এবার তোমরা বাসায় বের করবা কতক্ষণ পরে পি এন্ড কিউ উইল মিট। ওকে, এইভাবে যখন নিজেকে চ্যালেঞ্জ করবা, এই জিনিসগুলো না তোমাদের করা উচিত নিজেকে নিজে। এই যে কোশ্চেনটা তোমরা মনে করো সলভ করলা, তুমি বলে যে আচ্ছা এই ঘটনাটা যদি ওইরকম হয় তাহলে কি এরকম হবে। এইভাবে যখন চিন্তা করবে না, তুমি প্রত্যেকটা সিচুয়েশনের জন্য নিজেকে রেডি করে ফেলতেছো। এই পাওয়ারফুল এই জিনিসটা, ঠিক আছে? একটু টাইম দিবা, দেখবা তোমাকে অনেক স্ট্রং করবে এটা। ওকে, যাই হোক, ক্লিয়ার তাইলে? মারিয়া বুঝতে পারছো? জি স্যার। তারপরে 19b, although applying force gained displacement but the work done can be zero. Although applying force gained displacement but the work done can be zero. এখানে আসলে যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসলে তোমরা পড়ো নাই। এটা তোমাদের গ্রেড 12 এর, আমি জানি না সেটাই এখানে বলতেছে কিনা। কোশ্চেনটা ঠিক আমার কাছে ক্লিয়ার না, বাট পরে আমি যতটুকু বুঝছি যে আমরা অনেক সময় ফোর্স অ্যাপ্লাই করব, ডিসপ্লেসমেন্টটা হবে, বাট তারপরে ওয়ার্ক ডান জিরো হবে। ইট ইজ পসিবল। এতদিন আমরা শিখে আসছি ফোর্স দিব, ডিসপ্লেসমেন্ট হবে, ওয়ার্ক ডান ফোর্স বলতে পারবো, ফোর্সও দিবা, ডিসপ্লেসমেন্ট হবে, বাট স্টিল তুমি বলতে পারবে না যে তুমি কোনো ওয়ার্ক করছো। এবং এটার জন্য যে জিনিসটা জানা লাগে সেটা আসলে তোমরা পড়ো নাই, এটা এসএসসি লেভেলে নাই, বাট তারপরে যেহেতু এখানে লিখে দিছে আমার তোমাদেরকে দেখাইতে হবে। ওয়ার্কের যে ইকুয়েশন সেটা অ্যাকচুয়ালি হচ্ছে W = Fs cos θ।
আমরা শুধুমাত্র এতটুকু জানি w ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এই cos থিটার বিষয়টা জানি না। কেন জানি না? কারণ হচ্ছে আমরা এসএসসি লেভেলে যেটা পড়ি সেটা হচ্ছে একটা বডির উপরে যদি আমরা এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি, আমরা চিন্তা করি নিই যে এদিকেই আমাদের ডিসপ্লেসমেন্টটা হবে, তার মানে ফোর্স যেদিকে সেদিকে ডিসপ্লেসমেন্ট। তখন আসলে এই যে এই থিটাটা কি জানো? থিটাটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোটা একই দিকে, সো দ্য অ্যাঙ্গেল বিটুইন देम ইজ অ্যাকচুয়ালি 0। সো cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাইলে w fs থাকে। তো আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে ফোর্স যেদিকে দিচ্ছি সেদিকে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল 0, তাইলে w fs। বাট হোয়াট ইফ ইট ইজ নট দ্য কেস? খেয়াল করে দেখো, তুমি একটা অবজেক্টের উপরে ফোর্স এদিকে দিচ্ছ বাট ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে। সো হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন देम? লেট আস কনসিডার ইট থিটা। তখন আমরা বলতে পারবো ওয়ার্ক ইজ ইকুয়াল টু fs cos থিটা। শিখে ফেলতেছো যেহেতু পরীক্ষায় আসলে এইভাবে আনসার করে দিও, এত চিন্তা করি না যেটা আমাদের লেভেলে নাই তো আমরা আনসার করব না। নো, আমাদের মার্ক দরকার। তো এখন খেয়াল করলে দেখো, আমরা যখন এই যে ডিসপ্লেসমেন্টটা এভাবে হইতে হইতে একটা সময় যখন এরকম হয়ে যাবে যে তুমি ফোর্স দিচ্ছ এদিকে বাট অবজেক্টটা মুভ করতেছে এদিকে, সো হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট? 90 ডিগ্রি। 90 তাইলে তখন থিটার ভ্যালু হয়ে যাবে আমাদের কি 90 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos 90? অতিশয় দুঃখের ব্যাপার, এখনো মুখস্থ হয়নি নাকি? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। ওয়ার্ক ডান 0, ফোর্সও আছে ডিসপ্লেসমেন্টও আছে, বাট স্টিল দ্য ওয়ার্ক ডান ইজ 0, সো ইট ইজ পসিবল। ওকে, এখন তোমাদের কাছে অবাক লাগতে পারে, স্যার কেন? এটা আমি ফিল করতে চাই যে ফোর্সও দিলাম হইলো তারপরও আমি ওয়ার্ক ডান 0 পাবো, কেন? জীবনটা তো ব্যর্থ মনে হচ্ছে। একটা মজার কথা কি জানো? তুমি একটা অবজেক্টের উপরে মনে করো একটা অবজেক্ট অলরেডি উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তুমি যখন এটাকে এদিকে ফোর্স দিলা, তোমার এই ফোর্সটা যদি এটার উপর একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে বা কোনোভাবে যদি এটাকে প্রভাবিত করতে পারে, অবজেক্টটা কিন্তু আর এখন স্ট্রেট উপরের দিকে যাবে না, অবজেক্টটা একটু এদিকে চলে যাবে না? কারেক্ট? অবজেক্টটা এখন তোমার এই ফোর্সের জন্য একটু অ্যাঙ্গেল করে ও উপরে যাচ্ছিল, তুমি একটু ফোর্স দিলা, তাইলে এই ফোর্সটা যদি ওর উপর একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে তাইলে এই ফোর্সের জন্য ও কি যাবে? এখন ওই দিকে যাবে। তো এই যে ডিসপ্লেসমেন্ট, এটার দুইটা পার্টিকেল আমরা পাই। একটা হচ্ছে এই বরাবর, তুমি যেদিকে ফোর্সটা দিছো না সেই বরাবর কিছু ডিসপ্লেসমেন্ট তুমি করতে পারছো, তার মানে হরিজন্টালি কিছু ডিসপ্লেসমেন্ট হইছে, তখন তুমি বলতে পারবে তুমি কিছু কাজ করছো। কিন্তু মনে করো অবজেক্টটা উপরের দিকে যাচ্ছিল, তুমি এটার উপরে ফোর্স দিলা বাট এটা অবজেক্টের উপর কোনো ইমপ্যাক্ট ক্রিয়েট করলো না, অবজেক্ট উপরে যাচ্ছিল, উপরেই যাচ্ছে, তুমি যেদিকে ফোর্স দিছো সেদিকে অবজেক্টকে কি একটুও ডিসপ্লেস করতে পারো নাই। কিসের কাজ করছো তুমি? অ্যাকর্ডিং টু ফিজিক্স তুমি কোনো কাজ করো না। আমি জানি না, আমি শর্টকাটের মধ্যে জিনিসটা তোমাদের একটু ফিল করানোর চেষ্টা করছি, তো একটু বলো তো, বুঝছো? না স্যার। দেখো একটা অবজেক্ট উপরের দিকে যাচ্ছিল, মনে করো এই অবজেক্টটা উপরের দিকে যাচ্ছে, এখন আমি ওকে ফোর্স দিলাম, ও উপরের দিকে যাইতে যেতে যেহেতু আমি ফোর্স দিছি ও এখন এইভাবে ডায়াগোনালি উপরের দিকে চলে যাবে না? হ্যাঁ স্যার, বাট স্যার আমি তো ফোর্স দিছি রাইট, তো ফোর্স না দিয়ে ও যদি না লড়ে তাহলে কিন্তু তোমার লাইক ফোর্সের জন্য কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, তুমি ফোর্স যেদিকে দিছো না সেই দিকে অবজেক্টটা একটুও মুভ করে নাই, অবজেক্ট মুভ করছে অন্য দিকে। তুমি যেদিকে ফোর্স দিছো সেই দিকে যদি অবজেক্ট একটুও মুভ করে তুমি বলতে পারো তুমি কাজ করছো। তুমি দেখো তুমি ফোর্স দিচ্ছ এইদিকে কিন্তু অবজেক্টটা এই যে ভার্টিক্যাল লাইন এখান থেকে একটু ওইদিকে সরে নাই, সোজা উপরের দিকে চলে যাচ্ছে, অবজেক্টটা এখানে। তুমি কি বলতে পারবা তুমি ফোর্সটা দিয়ে কোনো ডিসপ্লেসমেন্ট ঘটাইছো? না। এখন বুঝতে পারছো? হ্যাঁ বুঝো নাই না? বুঝছি। মনে পড়ে গেছে একটা কথা, আমরা টিচারকে যখন এরকম একটা জিনিস খুব বুঝাইতে চাইতো বাট আমরা ওর কথা বুঝতেছি না, তখন তো দেখো বুঝছি সামনে আগা। আচ্ছা যাই হোক, তো ক্রিয়েটিভ তো আর নাই, এবার এমসিকিউ না। 224 287 296 স্যার বলো। আমার আছে তো। ও তোমার, ও সরি আমি অন্যগুলা দেখিনি।
স্যার 9D তে the thing is ওরা বলছে নাকি যে আফটার 100 মিটার ফোর্স দেওয়া বন্ধ হয়ে গেছে। ফোর্স দেওয়া বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তো আপনার ভেলোসিটি বন্ধ হয়ে যাবে, মিন্স কারেন্ট লুজবে না, রাইট? ভেলোসিটি বন্ধ হবে না, ইউনিফর্ম ভেলোসিটি হবে, ভেলোসিটি ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে যাবে। 9D না আমরা জানি, আর লাগবে না, আর লাগবে না। না আমার তুমি মনে করছো যে ফোর্স দেওয়া বন্ধ তাইলে বডিও আর মুভ করবে না, বডি থেমে যাবে? নো, তুমি ফোর্স দেওয়া বন্ধ করছো তার মানে বডির ভেলোসিটি আর বাড়বে না, ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে থাকবে। ওকে, ইউনিফর্ম ভেলোসিটিতে হইলে তাহলে কাটা স্টপ কেমনে হবে? কোথায়? আচ্ছা 9D না, আমি একটু দেখি। আচ্ছা আপনি একটু কোশ্চেনটা দেখেন। এখানে বলছে if the force is removed after passing 100 meter, what total time from the beginning will the body take to stop? আচ্ছা তার মানে কি জানো, এখানে ডেফিনেটলি একটা ফ্রিকশনও কাজ করতেছে। এখানে কি বলছে কোশ্চেনে? ওকে 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 ওকে, হ্যাঁ বলছে the mass of the body is p and frictional force is 10 Newton. That means বডিটা একটা সারফেসের উপর চলতেছে যেখানে ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে 10 নিউটন। তো তুমি যে ফোর্সটা দিচ্ছ, যে ফোর্সটার জন্য বডিটা যখন সামনে যাচ্ছিল তুমি সেটা উইথড্র করে নিলা, তাহলে বডিটা কি হবে? ফ্রিকশনাল ফোর্সটার জন্য একটা সময় সামনে গিয়ে থেমে যাবে না? জি স্যার। তো বাস এটাই তো। আচ্ছা ইলাস্টিক কলিশন, এই টপিকটা আসলে তোমাদের এসএসসি লেভেলে পড়া হয় না, এটা এইচএসসি লেভেলে ডাইনামিক্স চ্যাপ্টারে পড়ানো হয়, ডাইনামিক্স অফ নিউটনের মেকানিক্স, আমি ভুলে গেছি। তো যাই হোক, তো জাস্ট এতটুকু বলে দিই, যখনই যদি বাই অ্যাক্সিডেন্ট এই কোশ্চেনটা তোমাদের এসে যায়, আমাদের প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে? তো যদি আমাদের জিজ্ঞেস করে যে কলিশনটা ইলাস্টিক কিনা, আমরা কিভাবে চেক করব? আমরা কি চেক করব জানো? যদি এই যে আমরা অনেক সময় যে কনজারভেশন ল অফ মোমেন্টামের সময় আমরা কি করি, দুইটা বডি কনসিডার করি, এরা সামনের দিকে যাচ্ছে, m1 ইনিশিয়াল ভেলোসিটি u1, m2 ইনিশিয়াল ভেলোসিটি u2, এবং যেহেতু ধরে নি u1 is greater than u2, এটা এক সময় গিয়ে ওকে ধাক্কা দিবে, so the applied force is F1, the reaction force due to that is F2, so m1 m2. As there is some action reaction force, the object will now start traveling with changed velocity. So let us say the final velocity of m1 is v1 and the final velocity of m2 is v2. So from here, if they ask you check whether the stem follows conservation law of momentum or not, what you do? You calculate the initial momentum, you calculate the final momentum. If they are equal, you say that okay, it follows the conservation law of momentum. But if they ask you check whether the collision that took place is elastic or not, that time you have to calculate the initial kinetic energy. Now what is the initial kinetic energy? Half m1 u1 square, that is the initial kinetic energy of this one, and also we need to add the initial kinetic energy of the second body. So this is the initial kinetic energy. Then you need to calculate the final kinetic energy. What will be that? Half m1 v1 square, that is the final kinetic energy of this body, and final kinetic energy of this body will be half m2 v2 square. So if this initial kinetic energy, you will get a certain value for it, and final kinetic energy, you will get another value for it. If they're equal to each other, you can say that okay, the collision was a elastic one because the kinetic energy has been conserved. Do you understand? জি স্যার। ক্যালকুলেশন কিন্তু পারবা, জাস্ট এই জিনিসটাই তোমরা জানতা না যে ইলাস্টিক কলিশন বলতে কি বোঝায়, তো সেটাই এখন তোমরা জেনে গেলে, আশা করি এখন তোমরা পারবা, আমার এতটুকু ট্রাস্ট আছে তোমাদের উপরে। তো আর কারো কোনো ডাউট আছে কোর্সের? আমার মনে হয় যদি এমসিকিউ তে কারো কোনো ডাউট থাকে যেটা ডিসকাস করতে পারেন এই কোর্সের, তোমরা ইমরানা বা ইয়াসমিনের সাথে একটু কন্টাক্ট করলেই হবে, বিকজ ওরা এগুলো পারে। ইমরানা একটু হেল্প করতে পারবা না তোমার ফ্রেন্ডদেরকে? অফ কোর্স স্যার, জিজ্ঞেস করলে
তো যখনই কেউ কোনো এমসিকিউতে ডাউট জিজ্ঞেস করবে একটা কাজ করবা, ওই যে রেকর্ড করবা, ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিবা যে এটা আসলে এইভাবে কনসিডার করতে হবে। ওকে, এরকম করার চেষ্টা করো। তোমরা অনেক ভালো টিচার, আমার যেটা বিশ্বাস করি। যাই হোক, তোমরা 7 জন এরকম আছো যারা একদম ক্লাসের শেষ পর্যন্ত টিকে ছিলা। অ্যামেজিং। আমি আশা করি নাই, আমি ভাবছি যাইতে যাইতে হয়তো একজন দুইজন থাকবা। তো টানা 2টা ক্লাস করা খুবই টায়ারিং, এবং আমার জন্য আসলে টায়ারিং। ওকে, যাই হোক, সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। ওকে, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। স্কুলের মধ্যে টানা 7টা ক্লাস করি। তো এখানে আর স্কুলেও তো স্যারের ক্লাসও মাঝে মাঝে 2টা একসাথে হইতো। আচ্ছা, ইদানিং আসলে একটু ব্রেক দরকার, টানা কথা বলা যায় না তো। অ্যাকচুয়ালি না, আপনার ক্লাস করতে না এত বেশি কষ্ট লাগে না। অন্য ইসলামিয়াত বাংলা ক্লাস যদি আপনি বলেন, আমি 5 মিনিটও টিকবো না। আমার তো মনে হয় আমার ক্লাসে সবাই ঘুমাই যাবে। ডিউ টু মাই ভয়েস, আমি যখন রেকর্ডিং এ আমার ভয়েস শুনি না, আমাদের জন্য খুবই মায়া হয়। কেমনে তোমরা আমার ভয়েস টলারেট করো আল্লাহই জানে। আমাদের কাছে পুরো সেম লাগে, জানেন? আমরা ইউজড টু হয়ে গেছে।